বাসরাতে রাজ যখন মোকে বললো এই নাও ডিভোর্স পেপার সাইন করে দাও, রাজের কথাটা ময়ের কলেজে গিয়ে বাঁধলো। মা মরা মেয়েটা বাসরাতে ডিভোর্স পেপার সাইন করতে হবে এটা কখনো ভাবে না। হাতের কাঁচা মেহেদি সাজ, অপরূপ লাগছে মেয়েটাকে। ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি টপ করে কাগজের উপর পড়লো। জীবনটা সত্যি অদ্ভুত। 4 ঘন্টা আগে যেমন একটি কাগজে সাইন করে নতুন সম্পর্ক আবদ্ধ হয়েছিল, তার এখন একটা সাইনে সম্পর্কটা প্রাণহীন হয়ে গেল। এদিকে সাইন করা কাগজটা হাতে নিয়ে রাজ বলল, সরি মো, আমার কিছু করার নেই, পরে যদি তুমি আমাকে ডিভোর্স না দাও তাই ঝামেলার আগেই মিটিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার সাইনটা বাকি রাখলাম। চুক্তি যখন শেষ হবে আমার সাইনটা দিয়ে কাগজটা পরিপূর্ণ করবো। মো কিছু না বলে মাথাটা নিচু করে আছে। বুকের ভিতরটা যেন কেমন কেমন করছে। জীবনে কাউকে কোনোদিন ভালোবাসেনি, নিজের স্বামীকে সবটা দিয়ে বলে, কিন্তু আজ স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল। রাজ মোয়ের পাশে থাকা বালিশটা নিয়ে যখনই খাট থেকে নামতে যাবে তখনই খেয়াল করলো বিছানায় রক্ত। রক্ত দেখে খানিকটা আজ করতে পারলো যে বিষয়টা কি। মোকে বসে থাকতে বলে বের হয়ে গেল। মো বিছানায় বসে বসে ভাবছে জীবন নামক বহুতা নদীর কথা। এই নদীর শেষ কোথায়? বান্ধবীর কাছে শুনেছি পাশের রাতে এ হয় সে হয়, আর আমার আজকে আর কি বা দোষ দিব? আমি নিজের ইচ্ছাই চুক্তির বিয়ে করেছি, যদিও রাজ আর আমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই খেয়ালে নেই। রাজ ফার্মেসি থেকে প্যাড নিয়ে আসে, রুমে ঢুকতেই দেখে মো ঘুমাচ্ছে। জানালা দিয়ে চাঁদের জোছনা এসে মোয়ের চাঁদ মাখা মুখটাকে ভর করেছে। মনে হচ্ছে 8টা-10ই কোনো এক রাজকন্যা। রাজ মোকে ডাক না দিয়ে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ে। সোফায় শুয়ে থাকতে থাকতে রাজ সুমাইয়াকে ফোন দেয়। দুবার রিং হতেই সুমাইয়া ফোন ধরে বলে, হ্যালো জান, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আর হ্যাঁ, তোমার কথা মতো মাকে খুশি করার জন্য বিয়ে করেছি। মেয়েটাও রাজি হয়েছে। আচ্ছা, 6 মাসের মাঝে কিন্তু দেশে ফিরবে। আচ্ছা সুইট হার্ট, আমাকে ভুলে যেও না। এখন রাখছি ভাই। আচ্ছা, টেক কেয়ার। সকালবেলা পাখির কিচির মিচিরে রাজের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে যখনই উঠতে যাবে ঠিক তখনই কে যেন বারবার দরজায় নক করছে। রাজ তাড়াহুড়া করে বালিশের চাদর বিছানায় রাখে। মোয়ের দিকে তাকিয়ে দেখে মো এখানেও ঘুমাচ্ছে। রাজ মুখে ডাক না দিয়ে দরজা খুলতেই দেখে ঋতু চা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে চাঁদ কোন দিকে উঠলো যে আমার বোন আমার জন্য চা নিয়ে আসলো? হ্যাঁ, চা দেখলেই মনে হয় তোমার জন্য নিয়ে আসছি। আসলে আমি চা ভাবির জন্য নিয়ে আসছি। ঋতু চা নিয়ে দেখে মো উঠে পড়েছে। মোয়ের কাছে চাটা রেখে বলল, ভাবি তোমার চা। মো বলল, তুমি চা নিয়ে আসছে কেন? আর আমি সকালে চা খাই না। ঋতু বলল, তো কি হয়েছে, এখন থেকে খাবে? মো বলল আচ্ছা। চা খেয়ে মো যখন শাওয়ার নিতে যাবে এমন সময় রাজ মোয়ের হাতটা ধরে ফেললো। মো রাজের হাতের স্পষ্ট কেমন যেন কেঁপে উঠলো। লজ্জা মাখা দৃষ্টিতে রাজের দিকে তাকালো। রাজ পেটটা মোয়ের হাতে দিয়ে বলল, আমি তোমার স্বামী, আশা করি এসব কিছু গোপন রাখার দরকার নেই। আমি কাল রাতেই বুঝতে পেরেছি তোমার সমস্যা হচ্ছে। মো রাজের মুখে এমন কথা শুনে লজ্জায় জড়সড় হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, মানুষটাকে যত খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। ভালোবাসা যায়। মো রাজকে যতই দেখে ততই মুক্ত হয়, ঠিক তার কল্পনার পুরুষটার মতো। মো ঘুমালেই একজনকে স্বপ্নে দেখতে পায়, আর সেই স্বপ্নটা যেভাবে সত্যি হবে সে কোনোদিন ভাবতে পারেনি। মো শাওয়ার শেষ করে গোলাপি রঙের একটা শাড়ি পরে যখন রুম থেকে বের হবে তখন পিছন থেকে রাজ ডেকে বলল, কি সবাইকে তোমার মেহেদি পেট দেখাবে নাকি তোমার নাভি দেখিয়ে আমাকে মুক্ত করতে চাইছো? এইসব বাজে মেয়েরা করে। মো রাজের কথা শুনে কাঁদো কাঁদো ভাবে বলল, কি করবো আমি, শাড়ি পরতে পারি না, একটু পরিয়ে দিবে? রাজ বলল, কাছে আসো। শাড়ি পরাটাও পারো না? কি পারো? রাজ ধমক দিয়ে মোকে শাড়ি পরানো শিখিয়ে দিল। শাড়ি পরা শেষ হলে মোকে দেখে রাজের মা বলে, বৌমা তুমি রান্না করে আসছো কেন? কেন মা, আপনি আসতে পারলে আমি কেন আসতে পারবো না? মা, আমি আপনার মেয়ের মতো, আপনি এসব আর করবেন না। রাজের মা বলল, ধুর বাকি, আসো একসাথে রান্না করি। ও খুশি হয়ে যায়। সত্যি মায়ের আদর বোধ এমনই হয়। এদিকে দেখতে দেখতে 2 মাস হয়ে যায়। 2 মাসে মো রাজের পরিবারের একজন হয়ে যায়। পরিবারের প্রতিটা মানুষ মোকে ভালোবাসে, শুধু রাজ ছাড়া। মো জানে রাজের হৃদয়ে শুধু সুমাইয়ার বসবাস, আর তাকে বিয়েটাও করেছে শুধু তার মায়ের জীবন বাঁচাতে। ওই সময় যদি ওর মায়ের কথা না শুনতো তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। মো রাজকে যতই দেখে ততই মোহিত হয়, কারণ মো হয়তো আগে এমন কোনো পুরুষ দেখেনি। প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, নীল রঙের শার্ট পরলে যে কোনো মেয়েই প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। রাজের এক বান্ধবীর বিয়েতে রাজ মোকে নিয়ে দাওয়াত খেতে যাবে বলে মোকে রেডি হতে বলে। মো যখন রেডি হওয়ার জন্য চলে যাবে তখন রাজ মোকে ডাক দিয়ে তার হাতে একটা প্যাকেট তুলে দেয়। মো খানিকটা অবাক হয়ে বলে, কি এটাতে? রাজ বলে, খুলে দেখো। মো খুলে দেখে একটা শাড়ি। মো শাড়িটা দেখে যতটা খুশি হয়েছে তার চেয়েও বেশি মন খারাপ করেছে। মোয়ের মন খারাপের কারণটা রাজ বুঝতে পেরেছে, কারণ রাজ জানে মো ঠিকমতো শাড়ি পরতে পারে না, তার উপর বিয়ে বাড়ি যাচ্ছে। তাই মোকে বলল, কি হলো, শাড়ি পছন্দ হয়নি? মো বলল, হয়েছে। তো শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমি পরতে পারি না শাড়ি। রাজ মজা করার জন্য বলল, তো কি পারেন খেতে? আপনার মা আপনাকে শাড়ি পরাও শেখায়নি, যেখানে ক্লাস 5 এর মেয়ে শাড়ি পরতে পারে? মো বলল, কি করবো, আমি আমার মাকে দেখিনি, বাবার কাছে শুনেছি আমাকে জন্ম দেওয়ার সময় মারা গেছে। আর মা মারা যাওয়ার পর বাবা 1 বছর আমার মুখটা পর্যন্ত দেখিনি। বাবা মাকে অনেক বেশি ভালোবাসতো। বাবার ধারণা ছিল আমার জন্যই মা মারা গেছে। রাজ স্পষ্ট দেখতে পেল মোয়ের চোখে পানি। কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যিই শাড়ি পরার কথাটা মাকে টেনে বলা উচিত হয়নি। আচ্ছা তুমি শাওয়ার নিয়ে আসো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। ও কিছু না বলে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে টাওয়াল পরে যখনই রুমে আসছে এসে দেখে রুমে রাজ। দেখেই থরপর করে কাঁপতে লাগলো। লজ্জায় মোয়ের গাল মুখ লাল হয়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মো বলল, আপনি রুমের বাইরে যান, আমি শাড়ি পরে আসছি। ও রাজকে জোর করে বাইরে বের করে দিয়ে কোনো রকম শাড়ি পরলো। রাজ রুমে এসেই দেখে লুঙ্গির মতো শাড়ি পরেছে মো। সে হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। ওকে ডাক দিয়ে বলল, কাছে এসো। আর এভাবে শাড়ি পরে? মো বলল, আসবো না, আপনি পচা। তখন বসে থেকে সব দেখে নিয়েছেন, আপনি এত লুচ্ছ কেন? মেয়ে মানুষের একটাই সমস্যা, উপকার করতে গেলেই ভাবে লুচ্চামি করছে। আর তুমি যেভাবে শাড়ি পরছো না, ছেলেরা এর চেয়েও ভালো লুঙ্গি পরতে পারে। মো অনিচ্ছে সপ্তাহেও রাজের কাছে আসে। রাজ একটান দিয়ে শাড়িটা খুলে ফেলে সুন্দর করে কুচি করে পরিয়ে দেয়। রাজ শাড়ি পরিয়ে দিয়ে মোয়ের
দিকে তাকিয়ে দেখে মুখটা সূর্যের মতো লাল আকার ধারণ করেছে, চোখ দুটি বন্ধ, আর মুখ দিয়ে বিড়বিড় করে আল্লাহ আল্লাহ করছে। রাজ আজকে বুঝতে পারলো সত্যি লজ্জা নারীদের ভূষণ। লজ্জা পেলে মেয়েদের এত সুন্দর লাগে তার ধারণা ছিল বিষয়টা। রাজ ময়ের গায়ে টাচ করতেই মো চমকে ওঠে। ওই কি হলো, ভয় পেলে নাকি? তোমার শাড়ি পরা শেষ? যদি ময়দা মারতে হয় তাহলে আর একটু লেট করতে পারো। মো রাজকে কিছু না বলে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। আয়নার সামনে বসে কাজলের কাঠটা থেকে একটা বিন্দু কাজল নিয়ে চোখের পুরোতে লাগিয়ে নিল। কপালে ঠিক মাঝখানটার কালো রঙের একটা ছোট্ট টিপ বসিয়ে বের হয়ে গেল রুম থেকে। রাজ ময়ের থেকে চোখ ফিরাতে পারছে না, কিন্তু না, ময়ের দিকে নজর দেওয়া যাবে না। আমার যা ভালোবাসা সব আমার প্রিয়তমা সুমাইয়ার জন্য। রাজ গাড়িতে বসেই সুমাইয়ার সাথে কথা বলছে। মো পাশেই বসে আছে। মো জানে রাজ তার না, সে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য চুক্তিবদ্ধ। বলতে গেলে রক্ষিতা। ঠিক রক্ষিতা বলা চলে না, কারণ 3 বার কবুল করে আল্লাহকে সাক্ষী রেখে বিয়েটা করেছে। সুমাইয়ার সাথে রাজের রোমান্টিক কথাগুলো ময়ের হৃদয়ে এসে আঘাত করছে। সমুদ্রের ঢেউ যেমন ফিরে এসে আঘাত করে, ঠিক তেমনই রাজকে যখন সুমাইয়া ফোনে কিস করে তখনই ময়ের চোখে কান্নিস বেয়ে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সদ্য কাজল দেওয়া চোখটা আর সেই সময় যেমন নদী ইটুসবুর থাকে তেমনই হয়ে আছে। দেখতে দেখতে বিয়ে বাড়িতে এসে পড়ে। বিয়ে বাড়িতে একটা ছেলে মুখে দেখেই বলে উঠে, এই স্মালটা সে। ছেলেটার কথা শুনে রাজের মাথায় রক্ত উঠে যায়। বিয়ে বাড়ির সবার সামনে ছেলেটার গালে চর বসিয়ে দিয়ে বলে, এটা আমার স্ত্রী, কোনো বাজারের পণ্য নয়। ভবিষ্যতে কথা বলার আগে ভেবে বলবি। আর এখানে প্রতিটা মেয়ে কারো না কারো মা বোন স্ত্রী। তোর ঘরে যেমন মা বোন আছে তেমনি সবারই ঘরে। ভবিষ্যতে কোনো মেয়েকে মাল বলার আগে নিজের মা বোনের চেহারাটা মনে করবি। দেখবি মুখ দিয়ে আর মাল কথাটা আসবে না। রাজ মুখে নিয়ে সোজা বাসায় এসে পড়ে। ও আজ অনেক খুশি, কারণ রাজ তাকে স্ত্রী বলে সবার কাছে পরিচয় দিয়েছে। রাত্রের বেলা যখন রাজ বালিশ নিয়ে সোফাতে যাবে এমন সময় মো রাজের হাতটা ধরে ফেলে। রাজ বলল, হাত ধরলে কেন? মো বলতে লাগলো, আজ সোফাতে না গেলে চলে না, আমরা তো স্বামী স্ত্রী।